15 দফা দাবিতে চলছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের লাগাতার ধর্মঘট। যাত্রীদের দুর্ভোগ, বিকেলে ত্রিপক্ষীয় বৈঠক। রিজার্ভ চুরির বিষয়ে অন্তর্বর্তীকালীন প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি। তদন্ত এগিয়ে নিতে সহায়ক হবে এই প্রতিবেদন, মত সংশ্লিষ্টদের। রাজধানীতে ক্ষুদ্র পরিসরে বাজারজাত হচ্ছে কীটনাশক মুক্ত শাকসবজি। চাহিদা থাকা সত্ত্বেও পুঁজি স্বল্পতার কারণে উৎপাদন বাড়ানো যাচ্ছে না, বলছেন উদ্যোক্তারা। এবং পর্যটন নগরী কক্সবাজারে বেশিরভাগ হোটেল, মোটেল ও রিসোর্টেই নেই বর্জ্য নিষ্কাশন প্লান্ট। দূষণ হচ্ছে পরিবেশ, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে অধিদপ্তর। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। সর্বনিম্ন মজুরি 10,000 টাকা নির্ধারণ সহ 15 দফার দাবিতে ধর্মঘট শুরু করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। গত রাত 12টা থেকে এ ধর্মঘট শুরু হয়। এ কারণে গতকাল রাত থেকে আজ সকালেও সদরঘাট থেকে কোনো লঞ্চ ছেড়ে যায়নি, বন্ধ রয়েছে সব কার্যক্রম। বরিশালে নদীবন্দর থেকে যাত্রী ও পণ্যবাহী নৌ চলাচল বন্ধ রয়েছে, এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এদিকে চট্টগ্রাম নৌ শ্রমিকদের ধর্মঘটের কারণে বন্দরের বহির্নগরে সব ধরনের পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। শ্রমিকদের 15 দফা দাবির মধ্যে রয়েছে সর্বনিম্ন মজুরি 10,000 টাকা সহ জাতীয় বেতন স্কেলের সাথে সামঞ্জস্য রেখে নৌ শ্রমিকদের মজুরি কাঠামো নির্ধারণ, উৎসব ভাতা, নৌ শ্রমিকদের পরিচয়পত্র, নিয়োগপত্র প্রদান সহ আরো বেশ কিছু দাবি। আইসি শুনি সকালবেলায় আমার লঞ্চ ঘাটে ধর্মঘাট হচ্ছে, আমি কিভাবে চিটাং যাব বলেন? দুর্ভোগ আর কতদিন চলবে এভাবে? আমরা কিভাবে সম্ভব, কিভাবে যাব? এখন আমরা ওইদিকে যাচ্ছি না, স্পিড বোটে নাকি বাড়া দ্বিগুণ চাচ্ছে। আমাদের নেতৃবৃন্দ, মালিক সমিতির নেতৃবৃন্দ সমন্বয়ে আলাপ আলোচনা হয়েছে, সেই আলাপ আলোচনায় কোনো ফলপ্রসূ সিদ্ধান্ত হয় নাই, যে জন্য আমরা কর্মবিরতিতে যাইতে বাধ্য। আমাদের 15 দফা দাবি আছে, 15 দফা দাবি সমস্ত আমরা সমস্ত কাজকর্ম বন্ধ রাখছি। শত জাহাজ বসে আছে, কোনো কাজকর্ম চলবে না। আমাদের যেহেতু বেতন বৃদ্ধি না করবে সেহেতু পর্যন্ত আমাদের দাবি যে পর্যন্ত না মেনে নেবে দেশ পর্যন্ত আমাদের এই ধর্মঘট চলবে। এদিকে রাজধানীতে আজ বিকেল 3টায় সরকার, মালিক পক্ষ ও শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভূঁইয়া বলেছেন, তিন পক্ষের সমন্বিত উদ্যোগ ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। খুব দ্রুততম সময়ের মধ্যে আলোচনার টেবিলে বসে শ্রমিকদের দাবি মেনে নিয়ে এই নৌ সেক্টরের অচল অবস্থা নিরসন করার জন্য, যাতে যাত্রী সাধারণকে ব্যাপক দুর্ভোগের সম্মুখীন হতে না হয়। অনির্দিষ্টকালের কর্মবিরতি, এটা সরকার এবং মালিকরা যদি পদক্ষেপ নিয়ে উদ্যোগ গ্রহণ করে, সমস্যার সমাধান করে, কালকে থেকেও চালু হতে পারে। দর্শক, ধর্মঘটের খবর জানাতে বরিশাল নদী বন্দরে আছেন সহকর্মী ফিরদৌস সোহাগ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সোহাগ। ইমতিয়াজ, আপনাকে ধন্যবাদ। আসলে ধর্মঘটের কারণে বরিশাল নদীবন্দর কিন্তু একেবারেই অচল হয়ে পড়েছে। আমরা সকাল থেকে এখানে এই বরিশাল নদীবন্দরে অবস্থান করেছি। আমরা যেটা দেখেছি যে বরিশাল নদীবন্দর থেকে একটি লঞ্চও কিন্তু কোনো গন্তব্যের উদ্দেশ্যে আজকে ছেড়ে যায়নি। প্রথম যে লঞ্চটি থাকার কথা, বরিশাল নদীবন্দর থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল সকাল ভোর 3টা নাগাদ, সেই লঞ্চটি কিন্তু আমরা ছেড়ে যেতে দেখিনি। আমরা এখানকার লোকজনের সাথে যারা আছেন তাদের সাথে কথা বলে যেটা জানার চেষ্টা করেছি, শুনেছি যে ধর্মঘটের কারণেই কিন্তু মূলত আজকে লঞ্চগুলো কিন্তু ছেড়ে যায়নি। সকাল থেকে বরিশাল নদীবন্দরে আমরা অবস্থান করেছি এবং দেখেছি সেটাই। কি কারণে যায়নি কথা বলেছিলাম তাদের সাথে, সকাল থেকে আমরা বলে আসছি। আসলে রাত 12টা 1 মিনিট থেকে শুরু হয়েছে সারা দেশের বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের আহ্বানে লাগাতার কর্মবিরতি। 15 দফা দাবিতে এই কর্মবিরতির ডাক দিয়েছে নৌযান শ্রমিক ফেডারেশন। পূর্ব ঘোষণা অনুসারে শুরু হয়েছে এই কর্মবিরতি। এ কারণে বন্ধ রয়েছে যাত্রী ও পণ্যবাহী সব ধরনের নৌযান চলাচল। বরিশাল নদীবন্দর হতে আজ সকাল থেকে কোনো যাত্রীবাহী নৌযান ছেড়ে যায়নি। সকালবেলা ঢাকার উদ্দেশ্যে একটা লঞ্চ ছেড়ে যাওয়া, সাধারণত বরিশাল থেকে যে লঞ্চগুলো ছেড়ে যায় ঢাকামুখী, সেগুলো সন্ধ্যার পর থেকে রাত 9টা পর্যন্ত ছেড়ে যায়। আর দিনের বেলা একটি লঞ্চ চলাচল করে বরিশাল থেকে গ্রিন লাইনের, সেই লঞ্চটি কিন্তু ছেড়ে
যেতে দেখিনি আমরা। বরিশাল নদী বন্দরেও সেটি অবস্থান করছে। আর এ কারণে কিন্তু যাত্রীদের দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বরিশাল নদী বন্দর থেকে দিনের বেলায় বরিশাল বিভাগের স্থানীয় অভ্যন্তরীণ বিভিন্ন রুটে কিন্তু লঞ্চ চলাচল করে, আর সন্ধ্যার পর ছেড়ে যায়, যেটু একটু আগে বলছিলাম, স্থানীয় রাজধানীমুখী লঞ্চগুলো। তবে গতকাল সন্ধ্যায় ঢাকা থেকে যে লঞ্চগুলো ছেড়েছে সেগুলো কিন্তু আজ সকালে বরিশাল নদী বন্দরে এসে পৌঁছেছে ঠিকঠাক মতোই। আর যেটা হচ্ছে নৌযান শ্রমিক ফেডারেশনের আমরা যেটা জেনেছি কথা বলে যে কি কারণে এই ধর্মঘট পালন করা হচ্ছে, সেটি হচ্ছে নৌযান শ্রমিকদের সর্বনিম্ন মজুরি 10,000 টাকা নির্ধারণ সহ মজুরি কাঠামো ঘোষণা, পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহের পরিকল্পনা বাতিল, নৌ শ্রমিকদের সার্ভিস বুক প্রদান, প্রভিডেন্ট ফান্ড ও মজুরি কাঠামো ঘোষণা, নৌযানের চাঁদাবাজি, ডাকাতি, অপহরণ বন্ধ এবং 15 দফা দাবিতে সহ 15 দফা দাবিতে এই কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। সারা দেশে চলছে গত রাত 12টা 1 মিনিট থেকে এই কর্মবিরতি। আর বরিশাল বিভাগে চলাচলকারী বিভিন্ন ধরনের যে লঞ্চগুলো চলাচল করে থাকে তার একটা পরিসংখ্যান যদি আপনাদের দর্শকদের জানিয়ে দেয়, সেটা হচ্ছে 2 শতাধিক লঞ্চ কিন্তু বরিশাল বিভাগে বিভিন্ন ধরনের ছোট বড় লঞ্চ চলাচল করে। আর এইখানে যে বরিশাল বিভাগে রুটের সংখ্যা আছে অর্ধশত, এর মধ্যে বরিশাল জেলা চলাচলকারী লঞ্চের সংখ্যা 53টি আর রুটের সংখ্যা হচ্ছে 38টি। বরিশাল থেকে ঢাকায় চলাচলকারী লঞ্চের সংখ্যা হচ্ছে 15টি, যেগুলো একটি শুধুমাত্র দিনের বেলা, আর বাকিগুলো এগুলো কিন্তু রাতের বেলা চলাচল করে। আর এই বিভাগে লঞ্চে প্রায় 2 লাখ যাত্রী প্রতিদিন যাতায়াত করে থাকে। সারা দেশে নৌপথে চলাচলকারী লঞ্চের সংখ্যা যদি জানাই, এর সংখ্যা হচ্ছে 20,000-এর অধিক। এর মধ্যে নৌযানের সংখ্যা 20,000-এর অধিক। এর মধ্যে 1,000 হচ্ছে যাত্রীবাহী নৌযান, আর বাকিগুলো হচ্ছে পণ্যবাহী, বালুবাহী, তেলবাহী এবং মৎস্য শিকারী নৌযান। আর এসব নৌযানের শ্রমিকের সংখ্যা 2 লক্ষাধিক সারা দেশে। যাত্রীবাহী নৌযানগুলোতে প্রতিদিন কয়েক লক্ষ মানুষ যাতায়াত করে। বরিশাল নদ নদী বেষ্টিত হয়, বেশিরভাগ যাত্রীরা কিন্তু এই অঞ্চলে নদীতে চলাচল করে থাকে। এর সংখ্যা হচ্ছে টোটাল যাত্রীদের শতকরা 60 থেকে 70 ভাগ কিন্তু চলাচল করে থাকে নৌপথে। আরেকটা জিনিস বলে রাখি যে আজকে এই নৌযানে যারা ধর্মঘটের সাথে জড়িত, যারা ধর্মঘট চালাচ্ছেন, তাদের সাথে কথা বলেছিলাম। তারা একটা জিনিস বলেছেন যে গতকালকে নৌযান শ্রমিক ফেডারেশনের মালিকদের সাথে কিন্তু নৌ মন্ত্রী এবং নৌ পরিবহন মন্ত্রী এবং মালিক ও যারা ধর্মঘট করছেন সেই শ্রমিকদের সাথে বৈঠক চলেছে। সেই বৈঠকে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। নৌ পরিবহন মন্ত্রী চেষ্টা চালিয়েছিলেন নৌযান শ্রমিক ফেডারেশনের এবং মালিকদের মধ্যে একটা সমন্বয় ঘটাতে। আমরা যেটা খবর পেয়েছি যে আজকে 3টা নাগাদ আবার এই বৈঠকটি অনুষ্ঠিত হবার কথা রয়েছে রাজধানীতে। এই বৈঠকে যদি সমঝোতা হয়, আমরা আশা করছি যে সমঝোতা হবে, 2 পক্ষ সেইভাবে যদি বসে তাহলে হয়তো জনসাধারণের দুর্ভোগ কমবে এবং শ্রমিক মালিক সবাই ভালো থাকতে পারবে। এই ছিল মোটামুটি আমার কাছে নৌযান ধর্মঘটের বরিশালের সর্বশেষ নৌযান ধর্মঘটের খবর। আমরা এখন ফিরছি স্টুডিওতে। ইমতিয়াজ। 15 দফা দাবিতে চলা নৌযান ধর্মঘটের খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন বরিশাল থেকে ফিরদৌস সোহাগ। চলে যাচ্ছি পরের খবরে। ক্ষুদ্র পরিসরে হলেও রাজধানীবাসীকে কীটনাশক মুক্ত শাকসবজি সহ বিভিন্ন খাদ্য উৎপাদন করে বাজারজাতের ব্যবস্থা করছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া কয়েকজন যুবক। ঢাকার আশেপাশে সহ বিভিন্ন জেলায় চাষ করা হচ্ছে এসব সবজি, যা নিয়ে আসা হচ্ছে শহরে। রাজধানীর লালমাটিয়ায় গড়ে তোলা হয়েছে এমনই একটি প্রাকৃতিক কৃষি বিপণন কেন্দ্র। সংশ্লিষ্টরা জানান, প্রাকৃতিক কৃষির বিস্তারে সরকার, ভোক্তা ও উৎপাদনকারীদের সমন্বয়ে কাজ করতে হবে। জাহাঙ্গীর হোসেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। কীটনাশকবিহীন শাকসবজি উৎপাদনে নানা রকম উদ্যোগ নেওয়া হলেও খুব কমই আলোর মুখ দেখেছে এমন সব উদ্যোগ। তবে মাটির উর্বরতা শক্তি টিকে রাখা এবং কৃষির সমৃদ্ধ ভবিষ্যৎ চিন্তা করে ঢাকার আশপাশ সহ বিভিন্ন জেলায় এরই মধ্যে শুরু হয়েছে জৈব সারের মাধ্যমে চাষাবাদ। চাষিরা বলছেন, অধিক চাহিদার যোগান দিতে এবং ব্যয় কমাতে অল্প জায়গার মধ্যেই উৎপাদন করতে হবে বিভিন্ন প্রকারের ফসল। অল্প জমিতেই যেন অধিক ফলন, অর্থাৎ একটা ফসলের সাথে 8টা ফসলের সম্পৃক্ত করে যদি সাথী ফসল হিসেবে চাষ করি, তাহলে আমার মূল ফসল ঠিকই পাবো, কিন্তু এর মাঝখানে যে অতিরিক্ত ফসলটা পাবো তাতে আমাদের বাড়তিতে আমাদের চাহিদা আছে, সেই চাহিদাটা পূরণ হবে। উৎপাদিত এসব সবজি বাজারজাত করতে নগরীর লালমাটিয়ায় ছোট্ট পরিসরে গড়ে তোলা হয়েছে এই প্রাকৃতিক কৃষি বিপণন কেন্দ্র। সুস্থতায় বিষমুক্ত খাবারের বিকল্প নেই বলে জানান এখানকার ক্রেতারা। বাজারে যে সমস্ত বিষযুক্ত কমার্শিয়াল যে জিনিসগুলো খাচ্ছি, তার একটা আমাদের শরীরে বিশাল লং টার্ম ইফেক্ট আছে।
হয় সেটার জন্য আমি আসলে ক্যাম্পেইনের সঙ্গে আমি যুক্ত হওয়ার চেষ্টা করছি। তবে প্রাকৃতিক কৃষির আন্দোলনে প্রচারণা বাড়ানোর পাশাপাশি কীটনাশক ব্যবহার বন্ধের দাবিও জানান তারা। বিষমুক্ত খাবার যে আমরা চাচ্ছি সেটা কিন্তু আমরা সহজলভ্য নয়, যার জন্য আমাকে এত দূর আসতে হয়। এটা আমি মনে করি মেজর ফেলিউর ফর দ্য গভর্নমেন্ট। আইন করে হোক যেভাবে হোক না কেন এইসব কেমিক্যাল মানুষের হেলথের জন্য যারা ক্ষতি করে এগুলো বন্ধ করে দেওয়া উচিত। এদিকে উদ্যোক্তারা জানান এসব ফসল উৎপাদনে সরকার, ভোক্তা ও চাষিদের সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। এছাড়া বিভিন্ন সমস্যাও তুলে ধরেন তারা। প্রাকৃতিক কৃষিটা একটা আন্দোলন এবং ধারা, একে দীর্ঘ সময় চালিয়ে নেওয়ার জন্য যে পরিমাণ জমি দরকার, সেই জমি কেনার জন্য বৃহৎ পরিমাণ বিনিয়োগ দরকার, সেটা আপাতত সম্ভব হচ্ছে না। বিষমুক্ত খাদ্যশস্য উৎপাদনে শুধু সরকারের পদক্ষেপের আশায় বসে থাকা নয়, ব্যক্তিগতভাবেও এমন উদ্যোগ নিয়ে কাজ করা যায় বলে জানান সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখলাম। এ বিষয়ে বিস্তারিত জানতে আলোচনায় চলে যাচ্ছে প্রাকৃতিক কৃষি বিপণন কেন্দ্রের উদ্যোক্তা দেলোয়ার হোসেনের কাছে। জনাব দেলোয়ার হোসেন, সময় স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে পারি যে অর্গানিক ফুড বা জৈব পদ্ধতিতে যে কৃষি উৎপাদন হয়, সেটা আসলে বাংলাদেশে এই ধারণাটা সাম্প্রতিক সময় গত 4-5 বছর ধরে কিন্তু এটা নিয়ে আলোচনা হচ্ছে, কিভাবে প্রাকৃতিক পদ্ধতিতে কৃষি উৎপাদন হচ্ছে। তো আপনারা তো সরাসরি এই বিষয়ের সঙ্গে জড়িত, তো কি মনে হচ্ছে বাজারে আসলে চাহিদাটা কেমন রয়েছে? যারা আসলে ভোক্তা রয়েছেন তারা এই প্রাকৃতিক পদ্ধতিতে উৎপাদিত পণ্যের দিকে কেমন আগ্রহ তাদের? প্রথমে একটু বলে নেওয়া দরকার যে আসলে এটা 4-5 বছর ধরে হচ্ছে না। হ্যাঁ, এটা 70 দশক থেকে বাংলাদেশে এই আন্দোলন মুভমেন্ট শুরু হয়েছে। হ্যাঁ, তরুণ যেসব ছেলেমেয়েরা আছে সেইটা হয়তো 3-4 বছর ধরে তারা বিভিন্ন জায়গায় মুভ করতেছে, শহরে এবং গ্রামে। এখন হচ্ছে যে প্রত্যেক মানুষেরই চাহিদা আছে। আমরা গত 1.5 বছর ধরে কাজ করে, বিশেষ করে ঢাকায় এবং ঢাকার বাইরে আমরা আরো 4 বছর ধরে কাজ করতেছি কৃষকদের সাথে। তো এই সময়ে আমরা দেখছি যে প্রচুর লোকের চাহিদা আছে, প্রচুর পরিবার আসতেছে, বিশেষ করে যেসব পরিবারে মারা আছেন, যেসব পরিবারে গর্ভবতী মা আছেন, সেই সব জায়গাগুলোতে। হ্যাঁ, তো এই চাহিদা আসলে আমরাও দিতে পারতেছি না। হ্যাঁ, লালমাটিয়াতে আমাদের যে কেন্দ্রটা আছে, এইটা প্রতি শুক্রবার এবং মঙ্গলবারে বিভিন্ন গ্রাম থেকে সবজি পাঠানো হয়। বিভিন্ন গ্রামে আমাদের আছে, কৃষকরা আছেন, এবং সেই সবজিগুলো সকাল 10টা থেকে 11টার মধ্যে সব শেষ হয়ে যায়। অথবা আমরা ভয়ে প্রচারও আসি না যে যদি অনেক লোকজন চলে আসে তাহলে আমরা এটা দিতে পারবো না। অর্থাৎ চাহিদা আছে। এটা কিন্তু শুধু ঢাকা শহরে না, গ্রামে যে কৃষক নিরাপদ ফসল উৎপাদন করতেছে, রাসায়নিক সার, পেস্টিসাইড, বিভিন্ন হরমোন ছাড়া, সেখানে কিন্তু গ্রামবাসীরাই কিনে নিচ্ছে। এটা ঢাকা পর্যন্ত আনাও আমাদের অনেক ক্ষেত্রে টাফ হয়ে যায়, অনেক বেশি টাফ হয়ে যায়। সেক্ষেত্রে যদি আরেকটা বিষয় জানতে চাই, আসলে অর্গানিক ফুড বা জৈব পদ্ধতিতে উৎপাদিত পণ্য বলতে আমরা কোনগুলো বুঝবো? কারণ আমরা জানি যে আসলে বিভিন্ন ধরনের কীটনাশক, বিভিন্ন ধরনের রাসায়নিক সার ব্যবহার হয়। শুধুমাত্র এই কীটনাশক কিংবা রাসায়নিক সার ব্যবহার না করলে সেটাই কি আসলে জৈব পদ্ধতিতে উৎপাদিত সবজি কিংবা ফলমূল এটা চিহ্নিত করা যায়? এই বিষয়টা একটু ক্লিয়ার হওয়া দরকার। একটা হচ্ছে যে অর্গানিক মুভমেন্ট সারা পৃথিবী জুড়ে আইফোন করে একটা ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান। হ্যাঁ, আমরা কিন্তু করি হচ্ছে ন্যাচারাল ফার্মিং, প্রাকৃতিক কৃষি। হ্যাঁ, সেখানে এইটার একটা ধর্ম আছে আলাদা, যে আপনি প্রাণের ধর্মে এটা করবেন। একেবারে ছোট কীটপতঙ্গ যেগুলো মাটির ভিতরে থাকে এবং মাটির উপরে থাকে, গাছপালা, মানুষ, হ্যাঁ, পরিবেশ, এগুলো কারোর ক্ষতি না করে আপনি চাষবাসটা করবেন। সেক্ষেত্রে আপনি কোনো কেমিক্যাল ব্যবহার করতে পারবেন না বাইরে থেকে। আপনার নিজের বীজ সংরক্ষণ করতে হবে, দেশি বীজ। আপনার নিজে করবেন, সার উৎপাদন করবেন, বিভিন্নভাবে প্রাকৃতিক সার উৎপাদন করতে পারেন। কেউ কেঁচো সার উৎপাদন করতেছে, কেউ কম্পোস্ট উৎপাদন করে, কেউ বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে এক ধরনের তরল সার তৈরি করে, নিজেরাই বালাই দূরীকরণ করে। আমরা কিন্তু এটাকে বলতেছি না যে এটা হচ্ছে কীটনাশক, আমরা বলতেছি বালাই দূরীকরণ, মানে পোকামাকড় এখানে আসবে না, আমরা তাদেরকে মারবো না, কিন্তু তারা ফসল খেয়ে ক্ষতিটা করবে না। ঠিক আছে, এক ধরনের ব্যালেন্সিং পরিবেশ থাকে যেখানে বিভিন্ন ধরনের পোকামাকড় থাকে, এক পোকামাকড় আর এক পোকামাকড়কে খায়, এবং চাষ পদ্ধতি থাকে মিশ্র, এক মনোপলি কালচারটা থাকে না, মিশ্র চাষ পদ্ধতিতে থাকে। অতএব বিভিন্ন ধরনের ফসলে একসাথে মিলেমিশে এটা উৎপাদন হয়। আচ্ছা, আরেকটা জিনিস যে আমরা জানি যে আসলে আমাদের যে কৃষি ব্যবস্থা ছিল পুরোটা তো আসলে প্রাকৃতিক পদ্ধতিতেই ছিল, আর সেটা হয়তো পরবর্তীতে আমরা অনেক বেশি কীটনাশক কিংবা যে কেমিক্যালের দিকে আমরা ঝুঁকে পড়েছি, সার কিংবা অন্য যে পেস্টিসাইডগুলো ব্যবহার করছি। কিন্তু একটা সময় কিন্তু প্রাকৃতিকভাবেই সব ধরনের কৃষি ব্যবস্থা উৎপাদন পদ্ধতির মধ্যে ছিল। আপনি বললেন যে 70 দশকে আসলে এই বিষয়ের দিকে আমরা আসছি, কিন্তু হঠাৎ করে এই যে কীটনাশকের দিকে কিংবা যে বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহারের দিকে চলে এসেছি আমরা, সেটা আসলে যে মানবদেহের ক্ষতি করার তো বিভিন্ন উপাদান সেখানে রয়েছে, সেই জায়গাটা থেকে আসলে এই যে অর্গানিক ফুড পদ্ধতি উৎপাদন, সেখানে আসলে ভারসাম্যটা কতটুকু? আচ্ছা, দুইটা জায়গা আমাদের খুব লক্ষ্য করার জায়গা। একটা হচ্ছে যে বাংলাদেশে প্রচুর পরিমাণ মানুষ আছে যাদের খাওয়ার প্রয়োজন আছে। সরকার কিন্তু এইটাই দেখে, প্রথম জায়গাটা দেখেন যে মানুষ আছে তারা যেন না খেয়ে
দিন কাটাতে তাদের যেন না হয়, অথবা উৎপাদন বাড়াতে হবে, যে কোনোভাবে হোক উৎপাদন। এইটাই ছিল মূল দর্শন। সেইভাবে রাসায়নিক সার, পেস্টিসাইড, বিভিন্ন ধরনের হরমোন আসছে। হ্যাঁ, কিন্তু এর বাইরে আমাদের যেসব পদ্ধতি আগে ছিল সেই পদ্ধতির সাথে আরো কিছু জ্ঞান, যে ইকো ফার্মিং এর যেসব নলেজগুলো আছে সেগুলোকে অ্যাড করা প্রয়োজন আছে। অর্থাৎ বংশ পরম্পরায় যেসব আছে সেটাকে আপনার ব্যবহার করতে হবে, সেই নলেজটাকে আপনাকে ব্যবহার করতে হবে। এর সাথে সাথে মডার্ন যে বৈজ্ঞানিক যে জ্ঞানগুলো আছে সেগুলোকেও ব্যবহার করা প্রয়োজন আছে। উৎপাদন ব্যবস্থা কি আধুনিক যে পদ্ধতি আমরা ব্যবহার করে থাকি অনেক বেশি কেমিক্যাল নির্ভর, সেখান থেকে আসলে অর্গানিক পদ্ধতির উৎপাদনের কোনো কোয়ান্টিটি মানে পরিমাণে কোনো কমতি কিংবা ঘাটতি হয় কিনা? এটা খুব মজার ব্যাপার। মানে পরিমাণ বলতে বাংলাদেশে পরিমাণ করা হয় ওজন দিয়ে। হ্যাঁ, যে ওজনটা কতটুকু হলো, মানে ধান উৎপাদন হয়েছে 1 বিঘা জমিতে, সেইটার ওজন কতটুকু হলো সেটা দিয়ে পরিমাপ করা হয় যে মোট প্রোডাকশনটা কতটুকু। কিন্তু বিষয়গুলো একেবারেই এরকম না। আপনি যে ধান খাচ্ছেন সেই ধান যদি নিরাপদ না হয় তাহলে 20 মণ ধান দিয়ে আপনি কি করবেন? আপনার যদি 15 মণ ধান হয় এবং সেই ধান যদি আপনার জন্য নিরাপদ হয়, আপনার শরীরের জন্য ভালো হয়, স্বাস্থ্যের জন্য ভালো হয় এবং এটা নিউট্রিশন ভ্যালু যদি বেশি থাকে, তাহলে এটা তো বেটার। আপনি 20 মণ ধান, সেটা যদি 20 দিয়ে 20 মণ ধান হয়, সেটা তো আপনার প্রোডাকশনই হলো না। এই হিসেবগুলো আসলে খুব গরমিল আছে বাংলাদেশে। কিন্তু একই সঙ্গে তো আমাদের যে খাদ্য নিরাপত্তা ব্যবস্থার কথা আমরা বলি, যে খাদ্য এখন উদ্বৃত্ত কিংবা আমরা আমাদের সমস্ত জনসংখ্যার জন্য খাদ্য উৎপাদন করতে পারছি, সেটা তো আসলে হাইব্রিড কিংবা এই ধরনের যে পেস্টিসাইড গুলো ব্যবহার করা হচ্ছে, কারণ ক্ষতিকর পোকামাকড় অনেক বেশি খাদ্য নষ্ট করতো। সেই জায়গাটা থেকে যদি আমরা অর্গানিকের দিকে সবাই চলে আসি, তাহলে সেই জায়গাটার উপরে কোনো প্রভাব পড়বে কিনা? আগে তো খাবারটা খেয়ে বেঁচে থাকতে হবে। এটা খুব মজার ব্যাপার যে আপনি এখনই চেঞ্জ করতে পারবেন না। পুরো জায়গাটা যদি আপনি চেঞ্জ করেন তাহলে একটা ঝামেলা তৈরি হবে, খাদ্য শৃঙ্খলা ঝামেলা তৈরি হবে। আপনি ধীরে ধীরে আপনাকে যেতেই হবে, আপনি যেতে কিন্তু বাধ্য। বাংলাদেশের মাটিতে এখন জৈব উপাদান যেটা খুব জরুরি মাটির জন্য, সেটা কিন্তু অনেক কম, মিনিমাম 3 থাকার দরকার। হ্যাঁ, সেটা কোথাও কোথাও -1-এ আছে। অর্থাৎ আপনাকে ফিরতেই হবে প্রাকৃতিক কৃষিতে আপনি ফিরতে বাধ্য। আসলে যে গ্রামের যারা কৃষক রয়েছেন, যারা আসলে নিজেরা সবজি উৎপাদন করছেন অথবা ফলমূল উৎপাদন করছেন, হয়তো নিজের ফ্যামিলির জন্য উৎপাদন করছেন অথবা তারা বাজারজাত করার জন্য উৎপাদন করছেন, তারা আসলে কতটুকু সাড়া দিচ্ছেন? কৃষকরা কিন্তু সাড়া দিচ্ছে। আমি আপনাকে বলি যে আমরা যখন কাজ শুরু করলাম 2014 সালে, তখন আমরা একটা গ্রামে কাজ শুরু করছিলাম। হ্যাঁ, এখন এইটা 15টা জেলায় ছড়াইছে এবং 15টা জেলায় এটা শুধু আমরা কাজটা করতেছি না, এই কাজটা এখন কৃষকরাই ছড়াচ্ছে। এক গ্রামের কৃষকরা আরেক গ্রামে কাজ ছড়াচ্ছেন। যেমন ঘাটাইলে আমাদের কাজ আছে, আমরা শুধু শুরু করে দিয়ে এসেছিলাম ঘাটাইলের কৃষকদের। ঘাটাইলের কৃষকরা এখন এইটাকে একটা স্কুলের রূপ দিছে, কৃষক স্কুল নামে। তারপরে এটা 8টা গ্রামের কৃষকরা একসাথে কাজ করতেছে। হ্যাঁ, অতএব এটা খুব ছড়াচ্ছে, বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে। কারণ কৃষকরা নিজেরা বুঝতেছে যে পেস্টিসাইড দেওয়ার পর তার খারাপ লাগে। হ্যাঁ, তার ছেলে মেয়ে অসুস্থ হচ্ছে, সেটা ফিল করে। সে দেখে যে তার কেঁচোগুলো সব মরে গেছে জমির, সে দেখে যে ব্যাঙ মারা যাচ্ছে, বিভিন্ন ধরনের কিন্তু হ্যাজার্ড কিন্তু সে ফিল করে। কখনো কখনো দেখা যাচ্ছে তার গরু ওই যে ঘাস সে বীজ দিয়েছিল সেই ঘাসকে তার গরু মারা যায়। এবং এইটা কিন্তু বাড়তেছে। সে একটা পেস্টিসাইড আজকে দিল, কিছু পোকা কন্ট্রোল করলো, পরের বছরে তাকে আরো 2-3টা পেস্টিসাইড দিয়েও কন্ট্রোল হচ্ছে না। কারণ পোকা হচ্ছে এক ধরনের চেঞ্জ করে, তার জীবনযাত্রায় 3 বছর পর পর তার আক্রমণ ধরন চেঞ্জ করে। অতএব সে এগুলোকে সহনীয় করে ফেলে। এটা দিয়ে কোনো মুক্তি নেই, আপনাকে প্রাকৃতিক কৃষিতে আসতে হবে। আচ্ছা, তো বিষমুক্ত খাদ্য কিংবা খাদ্য নিরাপত্তার বিষয়ে, এই বিষয়টা নিয়ে আমরা আরো আলোচনা করব, তার আগে একটি ছোট্ট বিরতি থেকে আসছি। দর্শক, আমরা কথা বলছিলাম খাদ্য নিরাপত্তা নিয়ে এবং প্রাকৃতিক উপায়ে খাদ্য উৎপাদনের বিষয় নিয়ে। আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন দেলোয়ার হোসেন। আমরা এর আগে কথা বলছিলাম যে অর্গানিক ফুডের বিষয়ে কৃষকদের মাঝেও একটি আপনারা উদ্দীপনা সৃষ্টি করতে পেরেছেন আসলে। এবং আমরা এটাও জানি যে বিভিন্ন অঞ্চলে যে ধরনের ফল কিংবা সবজি উৎপাদন হয়, তারা আসলে নিজের পরিবারের জন্য তো সেগুলো আসলে ব্যবহার করে থাকেন, এছাড়া বিপণন করে থাকেন। তো তাদের সেই কৃষকদের মাঝে আসলে উদ্দীপনার জায়গাটা কতটুকু আপনি এর আগে বলেছেন, কিন্তু যারা ক্রেতা রয়েছেন অর্থাৎ শহর অঞ্চলে যারা কিনে থাকেন, তাদের মধ্যে আসলে সচেতনতা কতটুকু সৃষ্টি করতে পারছেন আপনারা? শহর অঞ্চলে যেসব ক্রেতা আছে আমরা তাদেরকে বলতেছি প্রাকৃতিক পরিবার, যে পরিবারগুলোর আসলে পরিবেশ এবং তার প্রতিবেশকে ঠিক রাখার দায় আছে এবং এই ধরনের চাষ পদ্ধতিকে তারা সহযোগিতা করতে চাই। এইসব পরিবারকেই আসলে আমরা খাদ্যটি সরবরাহ করতেছি, এর বাইরে খাদ্য সরবরাহ করার সুযোগ আমাদের নেই। তো এই পরিবারগুলো দেখা যাচ্ছে যে আমরা কোথাও কোনো বিজ্ঞাপন দিচ্ছি না, কোনো জায়গায় এটা প্রচার চালাচ্ছি না। হ্যাঁ, কিন্তু এই পরিবারগুলোই তাদের পরিচিত পরিবারগুলোকে নিয়ে আবার বিপণন কেন্দ্রে আসতেছে এবং এটি খুব গ্র্যাজুয়ালি বাড়তেছে, খুব দ্রুত বাড়তেছে ঢাকা শহরে। এবং এমন পরিবার আছে যে অনেক দূর থেকে, আমরা তো লালমাটিয়া, ঢাকা লালমাটিয়া, নারায়ণগঞ্জ থেকে কিছু পরিবার আছে যে নারায়ণগঞ্জ থেকে নিয়ে থাকে। এমনও পরিবার আছে চট্টগ্রামে আছে, কিন্তু তারা কুরিয়ারের সার্ভিস যে কোনোভাবেই হোক তারা চট্টগ্রামে এটা পেতে চায়।
অতএব এই সারাটা শহরে অনেক বেশি। সবগুলো শহরে আসলে তাদের মধ্যে একটা সচেতনতা রয়েছে। কিন্তু আরেকটি বিষয় যে আমরা গত কয়েক বছর ধরে যেটা দেখে থাকি যে সব ধরনের ফলমূল কিংবা সবজিতেই আমরা যে রাসায়নিক পদার্থ ব্যবহারের একটি প্রবণতা রয়েছে, বিশেষ করে যে ফলমূলগুলো রয়েছে সেগুলো পাকানোর বিষয়। এছাড়া যে মাঠ থেকে যেখান থেকে আসলে কৃষি পণ্যগুলো উৎপাদিত হচ্ছে সেখান থেকে আসলে শুরু হচ্ছে সেই রাসায়নিক পদার্থগুলো প্রয়োগের বিষয়গুলো। তো সেই জায়গাটা থেকে আসলে কতটুকু আমরা বেরিয়ে আসতে পারবো বলে আপনার মনে হয়? বেরিয়ে আসা খুব টাফ, অনেক বেশি কঠিন বেরিয়ে আসা। আমরা গত 4 বছর ধরে কাজ করে যেটুকু আগাইছি সেটা খুব বেশি না। এটার জন্য আসলে সরকারিভাবে অথবা বেসরকারি অনেক বড় যেসব সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলো কাজ করতে পারে। আমরা যেটা করার চেষ্টা করছি সেটা কৃষকদের মধ্যে, কৃষকদের চেতনার মধ্যে, যে সে যা উৎপাদন করতেছে সে এইটা যদি তার নিজের বাচ্চাকে না খাওয়াতে পারে তাহলে সে কেন এটা বাজারে ছেড়ে দিচ্ছে? এই খাবারগুলো তো কোনো শহরে পরিবার হোক, অন্য কোনো পরিবারের বাচ্চা, গর্ভবতী মা খাচ্ছে, তার শরীরে কোন ধরনের ইম্প্যাক্ট তৈরি হতে পারে সেটা আসলে কৃষকদের জানানো। এবং সেই সাথে আমরা জানাচ্ছি যে আপনি কি করতেছেন এটা দেখার বিষয় না, প্রথম পর্যায়ে আপনি আপনার সন্তানকে, আপনার পরিবারকে নিরাপদ খাবারটা দেন। আপনি যেভাবে উৎপাদন করেন নিরাপদ খাবার, এটার অভিজ্ঞতা একেবারে ভিন্ন। ঘাটাইলে আমাদের অভিজ্ঞতা হচ্ছে ঘাটাইলে প্রচুর পরিমাণ, ঘাটাইল এবং মধুপুরে প্রচুর পরিমাণ হরমোন দিয়ে আনারস উৎপাদন করা হয়, সেগুলো ঢাকা শহরে আসে। অনেক বড় বড় আনারস যেগুলো আপনি দেখবেন এগুলো সবই হচ্ছে হরমোন দিয়ে, এবং এক একটা আনারস করতে 5 বার মিনিমাম হরমোন দেয়। এই হরমোন দিয়ে আনারস ওই সব পরিবারগুলো একজনই খান না। এটা আমি দেখেছি টাঙ্গাইলে যে একটি কৃষক পরিবারের সে দুটো অংশে উৎপাদন করছে, একটা হলো বাণিজ্যিকভাবে, একটা ছোট্ট একটা জায়গায় সে আনারস উৎপাদন করছে যেটা তার পরিবারের খাবারের জন্য। অর্থাৎ সে নিজেও কিন্তু সেটা ব্যবহার করছে না, সে জানে যে আসলে সেখানে হরমোনগুলো দেয়া হচ্ছে। এখন এটা থেকে আপনি বেরোন কিভাবে? এই তো প্রশ্ন। এই বেরোনোর জায়গাটা আপনাকে একবার ক্লিয়ার করা দরকার। ঘাটাইলে অথবা মধুপুরগড়ের যে কৃষক আনারস উৎপাদন করে সে বাজার ধরার চেষ্টা করে। বাজারে হচ্ছে অনেক সুন্দর আনারসের দামটা বেশি, সুন্দর এবং বড় সাইজের আনারসের দামটা বেশি, সেই মার্কেটটা ধরার চেষ্টা করে। এইটা তো ব্যাপার। আপনি যদি সেই পরিমাণ দামটা অন্যভাবে তাকে যোগান। আমরা প্রথমে যে যখন আনারসটাকে হরমোন মুক্ত করার চেষ্টা করলাম, বললাম যে আপনি যা উৎপাদন করেন, আপনি হরমোন দিলে যা উৎপাদন হবে সেই পরিমাণ টাকা আমরা দিব, আপনি হরমোন দিবেন না। আনারস ছোট হলে আমরা ছোট, ওই বড় যে দামে বিক্রি করেন বাজার, আমরা সেই দামে বিক্রি করব। এবং গত বছর আমরা মধুপুর থেকে আনারস ঢাকায় আনছি এবং ওইসব পরিবারকে জানাচ্ছি, যেসব কৃষক এই আনারস উৎপাদনের সাথে জড়িত ছিল তাদেরকে জানাচ্ছি এই পরিবার ঢাকার এই যে শিশু দেখতেছেন আপনি, এই শিশু আপনার আনারস খাচ্ছে, আপনার আনারস খাবে, সে সুস্থ থাকবে। এমন পরিবার আছে যারা প্রায় 30 বছর ধরে কোনো আনারস খায় না, বাজার থেকে কিনে একেবারেই খায় না, ভয় খায় না। আবার কিছুদিন আগে আমাদের আসছিল তরমুজ। অনেক পরিবার আছে 5 বছর 6 বছর ভয়ে বাজার থেকে কিনে খায় না, হ্যাঁ, কিন্তু আমাদের কৃষকরা একটু উৎপাদন করতেছে। এবং এই সব পরিবারের খাবার টেবিলে কৃষকের নাম সহ যায় যে এই আনারস, এই তরমুজ এই কৃষক উৎপাদন করছে। অতএব আপনিও দায়বদ্ধ কৃষকের প্রতি। আর এখন বাজার থেকে আপনি টাকা হলে কিনে নিয়ে এসেছেন, বিষয়গুলো একেবারে এরকম না। আপনি কিনবেন, এইটার সাথে দায়বদ্ধ থাকবেন, আপনি জানতে পারবেন যে এটা কোন কৃষক করতেছে। এ বিষয়ে আসলে সরকার পক্ষ থেকে আপনাদের কোনো সহায়তা করা হচ্ছে কিনা? আসলে আমরা খুব ক্ষুদ্র পরিসরে করতেছি, সরকার কিছু কিছু কাজ করতেছেন এবং খুব গুরুত্বপূর্ণ কাজ সেগুলো। এখন সরকারের যেটা জায়গা সেটা হচ্ছে গুড এগ্রিকালচার প্র্যাকটিসের দিকে যাচ্ছেন, হ্যাঁ। এর সাথে আইপিএম আছে, বিভিন্ন ধরনের পেস্টিসাইড কমানোর। সরকার কিছুদিন আগেও ধরেন 2010 সালে পেস্টিসাইডের ব্যবহার অনেক বেড়ে গেছিল, হ্যাঁ, এবং এইটা 14 সালে এসে দেখা গেছে যে একেবারে ঠিক 13,000 টন কমে গেছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের কারণে, সরকারি অ্যাক্টিভিটিস কারণে। অর্থাৎ সরকারও কিন্তু চায়, সরকার চাই একটু ধীরে ধীরে হয়তো চান। আমরাও চাই, আসলে আপনার সঙ্গে একমত পোষণ করছি যে আসলে প্রাকৃতিক উৎপাদিত খাদ্যপণ্য দেশে প্রচলিত হবে এবং মানুষ একটি নিরাপদ খাদ্যপণ্য পাবে। আর সময় স্টুডিওতে সে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম প্রাকৃতিক উপায়ে উৎপাদিত খাদ্যপণ্য নিয়ে। আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছিলেন প্রাকৃতিক কৃষি বিপণন কেন্দ্রের উদ্যোক্তা দেলোয়ার জাহান। চলে যাচ্ছি পরের খবরে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ ফিলিপিন্সে পাচার ও সাইবার হ্যাকিং এর পেছনে 3টি চক্র রয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্নীতি বিরোধী সিনেট ব্লু রিবন কমিটির সিনেটর সার্জিও ওসমেনা। তবে এটি হ্যাকারদের কাজ নয় বলে ধারণা করছে ফিলিপিন্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। আর এই অর্থ চুরির সঙ্গে জড়িতদের পরিচয় উদ্ধার ও ঘটনার তদন্তে 30% অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি। রিজার্ভ চুরির ঘটনায় সিনেটের 6ষ্ঠ দফা শুনানি শেষে ফিলিপিন্সের সংবাদ মাধ্যম এবিএস-সিবিএনকে এসব কথা জানান তিনি।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ফিলিপিন্সে পাচারের ঘটনায় 12 জন ফিলিপিনো নাগরিক জড়িত এমন খবর প্রকাশের পর এবার সিনেটের ষষ্ঠ দফা শুনানি শেষে নতুন তথ্য দিলেন দেশটির দুর্নীতি বিরোধী সিনেট ব্লু রিবন কমিটির সিনেটর সার্জিও ওসমেনা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ ফেডারেল রিজার্ভ অফ নিউ ইয়র্ক থেকে ফিলিপিন্সে পাচারে 3টি চক্র জড়িত বলে জানিয়েছেন তিনি। একটি চক্র বাংলাদেশ ব্যাংকের সুইফট কোড চুরি করেছে, দ্বিতীয় চক্রটি সুইফট সিস্টেম হ্যাকিং এর কাজ করেছে, আর অপরটি এই অর্থ ব্যাংকিং চ্যানেলের বাইরে নিয়ে গেছে বলে জানিয়েছেন সার্জিও ওসমেনা। আর এই তৃতীয় চক্রটির সঙ্গে ফিলিপিনো নাগরিকরা জড়িত। আমাদের তদন্ত কার্যক্রমের এখনো পর্যন্ত 30% অগ্রগতি হয়েছে, আর এই চুরি কারো একার পক্ষে ঘটানো সম্ভব নয়। পুরো বিষয়টির জন্য 3টি চক্র জড়িত। এই ঘটনার সঙ্গে বাংলাদেশের কেউ ও ফিলরেম জড়িত বলেও আমরা ধারণা করছি। এদিকে বাংলাদেশ থেকে সিআইডির সদস্যদের একটি তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছেন বলে জানিয়েছেন ফিলিপিন্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। বাংলাদেশের সিআইডির সদস্যরা ফিলিপিন্সের শুনানিতে অংশ নিয়েছেন। তারা এই ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনের নাম চিহ্নিত করেছেন। যদিও নামগুলো সম্পর্কে আমি এখনই কিছু জানি না, তবে আমার মনে হয় না এটা কোনো হ্যাকারের কাজ, এর সাথে অন্য কেউ জড়িত। এদিকে অর্থ চুরির ঘটনায় আরসিবিসির জুপিটার শাখার কোষাধ্যক্ষ কার্লোস সিজার পদত্যাগ করেছেন। এজি মাহমুদ, সময় সংবাদ। এদিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। গতকাল সন্ধ্যায় সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের কাছে এই প্রতিবেদন প্রদান করেন তারা। বিশাল অঙ্কের এই অর্থ চুরির ঘটনায় প্রথম এই প্রতিবেদন দাখিল পুরো তদন্ত কাজকে এগিয়ে নিতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা তদন্তে ব্যাংকটির সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত কমিটি 1 মাস 5 দিনের মাথায় অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদন সম্পর্কে কোনো তথ্য না দিলেও কমিটি প্রধান জানান, খুঁটিনাটি সব বিষয় বিবেচনা করেই তৈরি করা হয়েছে প্রতিবেদনটি। পরিশ্রম করে, অনেক চেষ্টা করে, অনেক ডকুমেন্ট ঘাটাঘাটি করে আমরা আমাদের ফাইন্ডিংস দিয়েছি। দেশের জন্য যেটা বেস্ট আমরা মনে করি এবং সত্যনিষ্ঠ এভাবে দিয়েছি, কিন্তু সরকারকে এটা পড়ার সময় দিতে হবে। তদন্ত প্রতিবেদন পর্যবেক্ষণ শেষে এ ব্যাপারে কথা বলবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তারা একটা প্রিলিমিনারি রিপোর্ট দিয়েছে, ফাইনাল রিপোর্ট আরো 2 মাস সময় আছে তাদের, 3 মাসের মধ্যে সব করতে হবে। সো এটা অবশ্য ইম্পর্টেন্ট, এটা প্রথম রিপোর্ট যখন ইম্পর্টেন্ট, আমি এটা পড়ে দেখে তারপরে কথা বলতে পারবো। এদিকে অল্প সময়ের মধ্যে তদন্তের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করলেও এই তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশের দাবি ব্যাংকিং খাত সংশ্লিষ্টদের। বাংলাদেশ উদীয়মান অর্থনীতির দেশ, আমাদের যে ব্যাংক ব্যবস্থা আমাদের যেভাবে বিকশিত হচ্ছে, সবাই কিন্তু আমরা এই প্রক্রিয়ার মধ্য দিয়ে লেনদেন করি। শুধু আমরা সবাই জানতে চাই সংকটটা কোথায় ছিল। সো এই তদন্ত রিপোর্টটি যেটা আমরা চাইবো যে অবিলম্বে এটিকে পাবলিক করা হোক, সবার নজরে আনা হোক। আর অভ্যন্তরীণ তদন্ত কমিটিগুলোর কাজের অগ্রগতি ও ফিলিপিন্সের আন্তরিক সহযোগিতায় চুরি যাওয়া পুরো অর্থই ফেরত পাওয়ার ব্যাপারে আশাবাদী সুপ্রিম কোর্টের এই আইনজীবী। বিশাল আকারে যেহেতু এটা লন্ডারিংটা হয়েছে, কাজে আপনি সেটা রাতারাতি আপনি একেবারে সবকিছু আশা করা ঠিক হবে না। এই সুস্থে প্রসিড করতে হবে, কারণ এই ক্রাইমটা কিন্তু ফিনান্সিয়াল ক্রাইম, এটা এক ধরনের সফিস্টিকেটেড ক্রাইম। এটার ইনভেস্টিগেশন করা অনেক টাফ, এবং আমাদের সিআইডি বা দুর্নীতি দমন কমিশন বাংলাদেশ ব্যাংক ওনারা এটা করছে, এবং এখানে খুবই বুঝে শুনেই তারা করছে। আমার যত মনে হচ্ছে ফিলিপিন্স সরকার এটাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। আশার আলো দেখা যাচ্ছে আমাদের টাকাটা রিটার্ন পাওয়া যাবে। গত 15 মার্চ ফরাসউদ্দিনের নেতৃত্বে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। আইন অনুসারে বাধ্যতামূলক হলেও পর্যটন নগরী কক্সবাজারে গড়ে ওঠেনি 4 শতাধিক হোটেল মোটেল রিসোর্টের বেশিরভাগ সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট বা এসটিপি। ফলে হাজার হাজার টন বর্জ্য নির্গত হয়ে বিষে তুলছে পরিবেশ। তাই এবার মাঠে নেমেছে পরিবেশ অধিদপ্তর। এসটিপি না থাকায় সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে সংস্থাটি। সুজউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কোনো নিয়ন্ত্রণ নেই, তাই কক্সবাজারে একের পর এক গড়ে উঠেছে হোটেল মোটেল ও রিসোর্ট, যার বেশিরভাগই সৈকতের কাছাকাছি। বছরে শহরটিতে পর্যটন সমাগম হয় প্রায় 10 লাখ, যার অন্তত 6 লাখই ভিড় জমান পর্যটন মৌসুমে। সে সময় 4 শতাধিক হোটেল মোটেল ও রিসোর্টে সৃষ্টি হয় হাজার হাজার মেট্রিক টন তরল বর্জ্য। কোনো পরিশোধন ছাড়াই খাল নালা হয়ে এসব বর্জ্য পড়ছে সাগরে, নষ্ট হচ্ছে পরিবেশ। বিস্ময়কর হলেও সত্য, সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে মাত্র 6টি হোটেলে। তাই সবাইকে নিয়মের মধ্যে আনতে মাঠে নেমেছে পরিবেশ অধিদপ্তর। গত 2 বছর ধরেই তাদেরকে বিভিন্ন রকম নোটিশ, তাদেরকে নির্দেশনা দিচ্ছিলাম, এবং তারা এটা করতে পারে নাই বা ব্যর্থ হয়েছে। সেটা হচ্ছে যে নিজেদের কিছু সদিচ্ছারও অভাব আছে।
হোটেল মালিকরা বলছেন বরাদ্দ পাওয়া প্লটের পুরোটাতে স্থাপনা রয়েছে, তাই কেন্দ্রীয়ভাবে এসটিপি করা দরকার। একটা পরিকল্পিত প্ল্যান তৈরি করে সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে পারি আমরা, এটা ভবিষ্যতের জন্য খুব ভালো হবে। এখন যদি এটা এসটিপিটা হোটেল ইন্ডিভিজুয়ালি করতে যাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকের হোটেলের মূল স্ট্রাকচার ভেঙে করতে হবে। অবশ্য পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা জানালেন, পৌরসভা ও জেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয়ভাবে এসটিপি করা হবে। জেলা প্রশাসনকে আমরা একটা জায়গা ডিমার্কেশনও করে দিয়েছি যে সেন্ট্রাল এসটিপির জন্য এটা খুব উপযুক্ত জায়গা। এই জায়গাতে সেন্ট্রাল এসটিপি করলে দ্রুত ওয়েস্টগুলো কালেকশন করা যাবে এবং ট্রিটমেন্টের সুবিধা হবে। এখন থেকে এসটিপি বাস্তবায়ন ছাড়া নতুন কোনো হোটেল নির্মাণ করতে দেয়া হবে না বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। সময় সংবাদ, কক্সবাজার। এতিমদের সুযোগ সুবিধা নিশ্চিত বিশ্বে এতিম দিবস ঘোষণার দাবি চট্টগ্রাম আলোচনা সভা ও সংবাদ সম্মেলন করেছে ওয়ার্ল্ড ওয়ারফান সেন্টার। গতকাল সংগঠনটির উদ্যোগে ও আবুল খায়ের স্টিলের সার্বিক সহযোগিতায় নগরীর প্রেস ক্লাবে আলোচনা সভায় আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসির। সভা শেষে ওয়ার্ল্ড অরফান সেন্টারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনটির চেয়ারম্যান মোহাম্মদ আমানুল্লাহ। এ সময় বক্তারা এতিম শিশুদের সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি 20 এপ্রিলকে বিশ্ব এতিম দিবস ঘোষণার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানানো হয়। হেয়ার রিমুভাল ব্র্যান্ড ভিটের সৌজন্যে সম্প্রতি আয়োজন করা হয় গার্লস অন দ্য গো বাংলাদেশ ক্যাম্পেইন কক্সবাজার ট্রিপ। এই ট্রিপে অংশ নেওয়ার সুযোগ পান নির্বাচিত 11 জন প্রতিযোগী। তাদের সঙ্গে এই ট্রিপে অংশ নেন কানিজ আলমাজ খান, কণ্ঠশিল্পী কণা, তাহসান, তানিয়া, অর্ণব, মডেল অপসরা, সিলভিয়া, ফ্যাশন ডিজাইনার শাবনুর আহমেদ সহ সংশ্লিষ্টরা। এই ইভেন্টে ভিটের নতুন প্যাক উন্মোচন ও গার্লস অন দ্য গো গ্লোবাল ক্যাম্পেইনের ঘোষণা করা হয়। গেল মৌসুমে জেলা প্রশাসনের বেঁধে দেওয়ার সময়ে আম গাছ থেকে আম নামানোর পাশাপাশি ফরমালিন আতঙ্কে ক্ষতিগ্রস্ত হয় রাজশাহীর কৃষকরা। এতে এবছর আমের বাগান কেনেননি জেলার বাইরের ব্যবসায়ীরা। এতে আম বিক্রি নিয়ে আবারও লোকসানের আশঙ্কা চাষি ও ব্যবসায়ীদের। এ অবস্থায় আম নামানোর সময় নির্ধারণে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে চাষি ও ফল গবেষকরা। অবশ্য জেলা প্রশাসন বলছে জনস্বার্থেই চাষিদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। আব্দুল সালামের তোলা ছবিতে রাকিব হাসানের প্রতিবেদন। বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধুই আমের বাগান রাজশাহীতে। মে থেকে আগস্ট মাস পর্যন্ত 3 ভাগে শতাধিক প্রকারের আম থাকে রাজশাহীর এসব বাগানে। এই সময় চাষিরা মুকুল, আমগুটি, ছোট বড় আম সহ বিভিন্ন পর্যায়ে জেলার বাইরের ব্যবসায়ীদের সাথে বেচাকেনা করেন বাগান। কিন্তু গেল বছর নির্দিষ্ট সময় আম নামানোর নিয়মে বহু বাগানে আম নষ্ট হওয়ায় ক্ষতিগ্রস্ত হয় ব্যবসায়ীরা। এই শঙ্কায় এবছর এখন পর্যন্ত কোনো পর্যায়েই বাগান বিক্রি করতে পারেনি চাষিরা। এই কারণে চাষি ও আম ব্যবসায়ীরা পড়েছেন দুশ্চিন্তায়। একসাথে পাকার কারণে গতবার প্রতিটা ব্যবসায়িক এবং লস এই লস স্বীকার করে এবার কোনো কারো বাগান এখন পর্যন্ত কেউ বেচতে পারেনি। 20 দিন বা 25 দিন আগে বিক্রি করে দিয়ে থাকি যখন আমের একটা গুটি হয় তখন, কিন্তু এবার একজন মানুষ আসেনি। আমি এখনো একটা বাগান বিক্রি করতে পারিনি, এইভাবেই আছে। আবহাওয়া ও মাটির গুণগত কারণে আগেভাগে পাকে রাজশাহীর আম। এই কারণে সময় বেঁধে না দিয়ে বাজার মনিটরিং করার পরামর্শ এই ফল গবেষকের। বাজার মনিটর করার হয়তো একটা ব্যবস্থা করা যেতে পারে, যেন একেবারে কাঁচা বা যেগুলো পরবর্তীতে পাকবে সেগুলো যেন না থাকে। জনস্বার্থের কথা বিবেচনায় রেখে চাষিদের সাথে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হবে জানালেন জেলা প্রশাসক। কৃষকদের সঙ্গে আলোচনা করে যে আমাদের এই আম এই সময় বিক্রি হয় পাকে বা পাকার সম্ভাবনা রেঞ্জ এইটা দেওয়া যায়, এটা করা যেতে পারে। ইতিমধ্যে আম নিয়ে ভিডিও কনফারেন্সে বিভিন্ন এলাকার কৃষকদের সাথে কথা বলছেন জেলা প্রশাসক। জেলায় আমের বাগান রয়েছে 16,583 হেক্টর জমিতে। আর এসব বাগান থেকে আমের উৎপাদন আশা করা হচ্ছে 2,15,500 মেট্রিক টন। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চামড়াজাত পণ্য সামগ্রীর পরিচিতি বাড়াতে ব্র্যান্ডিং করে পণ্য রপ্তানি করছে স্যান্ডালুন্স হোসাইন। গতকাল রাজধানী গুলশানে এক রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন পণ্য হিসেবে প্রতিষ্ঠানটির বিভিন্ন ডিজাইনের চামড়ার ব্যাগের উদ্বোধন করেন পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পর্যটন মন্ত্রী বলেন, বিশ্বে বাংলাদেশের পণ্যকে আকর্ষণীয়ভাবে তুলে ধরে নতুন নতুন বাজার সৃষ্টি করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সুইডেন ও ডেনমার্কের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল এবং হানা ফুগেল স্কয়ার সহ বিভিন্ন দেশের নাগরিকরা।
শেয়ার জালিয়াতি করে অর্থ লোপাটের ঘটনায় সিকিউরিটিজ প্রমোশন ম্যানেজমেন্টের চেয়ারম্যান মিসেস শেলি রহমান এবং সৈয়দ মহিবুর রহমান নামের এক বিনিয়োগকারীকে 15 লাখ টাকা জরিমানা এবং 2 বছরের কারাদণ্ড দিয়েছে বিশেষ ট্রাইব্যুনাল। 1998 সালে অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে একদিনেই সাধারণ বিনিয়োগকারীদের প্রায় 34.5 লাখ টাকা হাতিয়ে নেয় জালিয়াতরা। দীর্ঘদিন পর হলেও এই ঘটনায় শাস্তির বিষয়কে স্বাগত জানিয়েছেন অর্থনীতি বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন মুস্তফা মাহবুব। 1998 সালের 3 নভেম্বর কাশেম সিল্ক মিলস লিমিটেডের শেয়ার মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের প্রায় 34.5 লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। ঘটনার প্রায় 18 বছর পর বিশেষ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হন শেয়ার লেনদেনকারী প্রতিষ্ঠান সিকিউরিটিজ প্রমোশন ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান শেলি রহমান এবং বিনিয়োগকারী সৈয়দ মহিবুর রহমান। বুধবার রাজধানীর পল্টনের বিশেষ ট্রাইব্যুনালে পলাতক 2 আসামিকে অর্থদণ্ড এবং কারাদণ্ডের আদেশ দেন বিচারক। হুমায়ুন কবির সাহেব আসামি শেলি রহমান তৎকালীন সময়ের গ্রাহক মহিবুর রহমানকে 2 বছরের কারাদণ্ড প্রদান করেছেন এবং 15 লক্ষ টাকা জরিমানা করেছেন। দেরিতে হলেও জালিয়াতির ঘটনায় দেয়া শাস্তিকে ইতিবাচকভাবেই দেখছেন অর্থনীতিবিদ ও শেয়ার বাজার সংশ্লিষ্টরা। এক্সাম্পলারি পানিশমেন্ট না হলে এই খাতে কোনো উন্নতি হবে না। আমি স্বাগত জানাই যে অন্তত পক্ষে একটা পানিশমেন্ট দেওয়া হলো। একজন অপরাধ করছে, অপরাধের জন্য শাস্তি হয়েছে, তাহলে এখানে অপরাধ করা যাবে না। যারা স্বচ্ছ বিনিয়োগ করতে চায়, যারা স্বচ্ছ বাজার দেখতে চায়, তারা তো এখানে উৎসাহিত হবে। তবে দেশের আর্থিক খাতের জালিয়াতি রোধ এবং শক্তিশালী শেয়ার বাজার গড়তে অন্যান্য প্রতারকদেরও শাস্তির আওতায় আনার তাগিদ দেন তারা। একটা দাবি ছিল। মুস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রে 50 লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেওয়ার যে নির্বাহী আদেশ দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা, তার পক্ষে হোয়াইট হাউসের আপিল শুনানির জন্য গ্রহণ করেছে মার্কিন সর্বোচ্চ আদালত। অর্ধেক সুপ্রিম কোর্ট সদস্য ওবামার এই আদেশের পক্ষে থাকায় এখন নতুন করে আশার আলো দেখা দিয়েছে বহু বাঙালি অভিবাসীর বৈধতা পাওয়ার। নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিস্তুর পাঠান তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2014 সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে ঘোষণা দেন প্রায় 50 লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেয়ার। এরপরই মার্কিনীদের নিরাপত্তার দোহাই দিয়ে এই আদেশ চ্যালেঞ্জ করে টেক্সাস সহ 25টি রাজ্যের গভর্নর ফেডারেল আদালতে মামলা করে। এতে 2015 সালে ফেডারেল আদালত প্রথমে এই আদেশ স্থগিত এবং পরে তা অকার্যকর ঘোষণা করেন। পরে হোয়াইট হাউস সর্বোচ্চ আদালতে আপিল করলে বিক্ষোভকারীদের দাবির পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ আদালত তা শুনানির জন্য গ্রহণ করে। এরই মধ্যে মার্কিন বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে সুপ্রিম কোর্টের অর্ধেক সদস্য ওবামার নির্বাহী আদেশের পক্ষে, আর রায় পক্ষে এলে বৈধতা পাবেন বহু বাংলাদেশি অভিবাসীও। গত সোমবারও ওয়াশিংটনের সর্বোচ্চ আদালতের সামনে বৈধতা চেয়ে বিক্ষোভ করেন শত শত অবৈধ অভিবাসী। বিক্ষোভকারীদের সমর্থন জানিয়ে তাতে অংশ নেন নিউ জার্সি সিনেটর রবার্ট মেনেন্ডেজও। অভিবাসীরা আমাদের অর্থনীতিতে ভূমিকা রাখছে। তারা আমেরিকায় থাকেন, তারা আমেরিকারই মানুষ। তাদের কেউ অবৈধ বলতে পারে না। বিভিন্ন রাজ্যের সামাজিক, মানবাধিকার ও ধর্মীয় সংগঠনের সদস্যরাও এই বিক্ষোভে অংশ নেন। সময় সংবাদ, নিউ ইয়র্ক। দর্শক, এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। চলে যাচ্ছি ডিএসসি ওয়েবসাইটে। এখন পর্যন্ত আমরা সকাল থেকে যে লেনদেন পরিস্থিতি দেখতে পাচ্ছি তাতে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে প্রধান 3টি সূচক রয়েছে, 3টি সূচকই কিন্তু আমরা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখতে পাচ্ছি, যদিও খুব কম পরিমাণ পয়েন্ট যোগ হয়েছে সূচক 3টিতে। ডিএসসি এক্স ইন্ডেক্সে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি মাত্র 4.71 পয়েন্ট যোগ হয়ে অবস্থান করছে 4364 পয়েন্টে। একই ঊর্ধ্বমুখী প্রবণতা আমরা দেখতে পাচ্ছি ডিএসসি সরিয়া ভিত্তিক যে সূচক ডিএসসি এক্স ইন্ডেক্স রয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত 3.94 পয়েন্ট যোগ হয়ে অবস্থান করছে 1061 পয়েন্টে। এছাড়া ডিএসসি যে 30 ইন্ডেক্স বাছাই সূচক রয়েছে, সেখানেও আমরা দেখতে পাচ্ছি 5.72 পয়েন্ট যোগ হয়ে এই সূচকটি অবস্থান করছে 1673 পয়েন্টে। আমরা যদি এখন পর্যন্ত লেনদেন পরিস্থিতি দেখি তাহলে এখন পর্যন্ত 124 কোটি টাকার শেয়ার হাত বদল হয়েছে এবং দাম বাড়ার তালিকায় রয়েছে 120টি প্রতিষ্ঠান এবং দাম কমেছে 126টি প্রতিষ্ঠান এবং দাম অপরিবর্তিত রয়েছে 44টি প্রতিষ্ঠানের দাম এখন পর্যন্ত আমরা অপরিবর্তিত দেখতে পাচ্ছি। আমরা যদি টপ 20 শেয়ার তালিকা দেখি তাহলে প্রথমেই অবস্থান করছে মোবিল যমুনা। এটি এখন পর্যন্ত তালিকার 1 নম্বরে অবস্থান করছে এবং এটি 107 টাকা সর্বশেষ লেনদেন হয়েছে এবং
এখন পর্যন্ত এই কোম্পানিটি 109 টাকা সর্বোচ্চ দরে লেনদেন হয়েছে এবং সর্বনিম্ন দর আমরা দেখতে পাচ্ছি 106 টাকা, যদিও এই প্রতিষ্ঠানটি গতকাল 107 টাকায় সর্বশেষ লেনদেন হয়েছে। তালিকার 2 নম্বরে রয়েছে বিএনআইসিএল। এই প্রতিষ্ঠানটি সর্বশেষ 19 টাকা 30 পয়সায় লেনদেন হয়েছে এবং সর্বোচ্চ দর আমরা দেখতে পাচ্ছি 38 টাকা এবং সর্বনিম্ন দর 18 টাকা 30 পয়সায় এই প্রতিষ্ঠানটি লেনদেন হয়েছে। বেক্সিমকো ফার্মা রয়েছে তালিকার 9 নম্বরে, এটি সর্বশেষ 83 টাকা 80 পয়সায় লেনদেন হচ্ছে এবং এখন পর্যন্ত আমরা 84 টাকা 80 পয়সায় এই প্রতিষ্ঠানটির সর্বোচ্চ দর দেখতে পাচ্ছি, যদিও এই প্রতিষ্ঠানটি 80 টাকা 10 পয়সায় সর্বনিম্ন লেনদেন হয়েছে। তালিকার 4 নম্বর রয়েছে যমুনা অয়েল। এই প্রতিষ্ঠানটি 195 টাকা 80 পয়সায় সর্বশেষ লেনদেন হচ্ছে এবং এখন পর্যন্ত এই কোম্পানিটি 198 টাকার সর্বোচ্চ দর নিয়ে অবস্থান করছে এবং সর্বনিম্ন দর এই প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত নেমেছে 190 টাকা। ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড রয়েছে তালিকার 5 নম্বরে। এই কোম্পানিটি 164 টাকা 70 পয়সা সর্বশেষ দর নিয়ে অবস্থান করছে এবং এখন পর্যন্ত এই কোম্পানিটি আমরা 165 টাকা সর্বোচ্চ দর দেখতে পাচ্ছি এবং 163 টাকা সর্বনিম্ন দর নিয়ে প্রতিষ্ঠানটি তালিকার 5 নম্বর অবস্থান করছে। তালিকার 6 নম্বরে রয়েছে এসিআই কোম্পানি। এই প্রতিষ্ঠানটি 592 টাকা 50 পয়সায় সর্বশেষ লেনদেন হচ্ছে এবং সর্বোচ্চ দর আমরা দেখতে পাচ্ছি 598 টাকা 20 পয়সা এবং সর্বনিম্ন দর 589 টাকায় এই প্রতিষ্ঠানটি লেনদেন হচ্ছে। তো মোটামুটি ঢাকা স্টক এক্সচেঞ্জের শেয়ার বাজারে লেনদেন পরিস্থিতি ছিল এমনটাই। আবার জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলি। 15 দফা দাবিতে চলছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের লাগাতার ধর্মঘট, যাত্রীদের দুর্ভোগ, বিকেলে ত্রিপক্ষীয় বৈঠক। রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশেরও একটি চক্র জড়িত, শুনানিতে সিনেটের ওসমেনা। এটি হ্যাকিং নয়, চুরি বললেন রাষ্ট্রদূত জন গোমেজ। রাজধানীতে ক্ষুদ্র পরিসরে বাজারজাত হচ্ছে কীটনাশক মুক্ত শাকসবজি। চাহিদা থাকা সত্ত্বেও পুঁজি স্বল্পতার কারণে উৎপাদন বাড়ানো যাচ্ছে না বলছেন উদ্যোক্তারা। এবং পর্যটন নগরী কক্সবাজারে বেশিরভাগ হোটেল, মোটেল ও রিসোর্টেই নেই বর্জ্য নিষ্কাশন প্ল্যান। দূষণ হচ্ছে পরিবেশ, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে অধিদপ্তর। এ ছিল সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।